আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, এমনিতে তো মূল প্রসঙ্গ, আপনি যদি পত্রিকা খুলেন আছে গত কয়েকদিন ধরে, মূল প্রসঙ্গ হলো যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ, এবং ইরানের অনেকটা চমক সৃষ্টিকারী প্রত্যাঘাত, যেটাকে আমরা বলি। তাদের এমনিতে অনেকে বলে এটা অসম যুদ্ধ, তারপরেও তারা যা করছে এটাতে হয়তো অনেকে মনে করে যে একটু বেঁকে দেয় আসে ওজন, মানে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল। যাই হোক, এটা নিয়ে আপনি সংক্ষেপে একটু ছোট করে যদি 2-3 মিনিটের মধ্যে একটু বলেন আপনার কি অভিব্যক্তি। ইরান যেহেতু অনেকদিন ধরে অবরোধ এবং একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, এর আগেও ইরানে আক্রমণ হয়েছে, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ হয়েছে, ইরানের মিসাইল আক্রমণ হয়েছে, ইরানের সেনাপতিকে হত্যা করা হয়েছে। এরকম অনেকগুলি ঘটনা ঘটার ফলে ইরানের যেটা আছে, ইরানের যুদ্ধ প্রস্তুতি আছে। জি, ইরান হয়তো মুদ্রাস্ফীতিতে আক্রান্ত, ইরান হয়তো নানান ধরনের সমস্যার মধ্যে আছে, অর্থনৈতিক সামাজিক সমস্যা, বেকারত্ব ইত্যাদি, এবং ইরানের ভেতরেও এক ধরনের জনগণের মধ্যে এক ধরনের এইসব বিষয়ে বিক্ষোভ আছে, ক্ষুব্ধ হয়ে আছে। কিন্তু তারপরও ইরানের যুদ্ধ প্রস্তুতি আছে, কারণ ইরানকে আসলে এই যুদ্ধ প্রস্তুতি নিতে দীর্ঘ সময় ধরে বাধ্য করেছে এই পশ্চিমা দেশগুলি, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল, যার জন্য ইরানে আক্রমণ করার সাথে সাথেই ইরান কিন্তু প্রত্যুত্তর দিতে পারছে, এবং সেই প্রত্যুত্তর তারা দিচ্ছে কিন্তু মূলত টেকনোলজিক্যালি। কারণ ইরানের স্থলসেনার সাথে ইসরায়েল বা আমেরিকার স্থলসেনা যুদ্ধ করছে না, ইরানের নৌসেনার সাথেও সরাসরি যুদ্ধ করার যে অবস্থা সেটা নাই, এবং সেখানে তারা দুর্বল। কিন্তু তারা যেই জায়গাটিতে সক্ষমতা অর্জন করেছে সেটা হচ্ছে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা, এবং এই প্রযুক্তি তারা নিজেরা তৈরি করেছে, যার ফলে ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, ইরান আসলে ততটা দুর্বল না। অন্তত একটা লম্বা সময় ধরে ইরান আসলে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। জি। এবং এটা আমারও অনেকে এমনও বলছেন যে আসলে তো এখানে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য ছিল ইরানের মানে শাসন ক্ষমতায় তাদের অনুগত কাউকে বসানো। তো যদি সেটা তারা না পারে এই দফায়, তাহলে আমার তো মনে হয় এখানেই যুক্তরাষ্ট্রের এক ধরনের নৈতিক পরাজয় হয়তো বা হবে। যাই হোক, আমরা এখন একটু আমাদের দেশীয় মানে বিষয়ে আসি। আমরা তো দেশের রাজনীতি নিয়ে বেশি কথা বলি। তো ইরানের কারণে, ইরানের এই যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে একটা আশঙ্কা হচ্ছে যে আমাদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং আমাদের এখানে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। বিশ্ববাজারেও জ্বালানি তেলের দাম অলরেডি বেড়ে গেছে। এর মধ্যে আমি আজকে দেখলাম যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটা আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের প্রতি, যে তারা যেন আলোকসজ্জা পরিহার করে এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে। আপনি এই আহ্বানটাকে কিভাবে দেখছেন? এটা একটু বোকার মতো আহ্বান হয়েছে। আমি এইভাবে বললাম কেন? ব্যক্তিগত গাড়ি যে তেলটা খরচ করে এটা অকটেন। এই অকটেন আমাদের এখানে উপজাত হিসেবে উৎপাদিত হয়, আমরা কিন্তু অকটেন সরাসরি আমদানি করি না। আমাদের এখানে রিফাইনারি এই মানে পরিশোধন করতে গিয়ে উপজাত হিসেবে অকটেন তৈরি করে। এই অকটেন আমরা বেশ ভালো মাত্রাতেই তৈরি করি, যার ফলে এটা কম ব্যবহার করলে যে এটা আমাদের অনেকদিন চলবে এরকম কোনো ব্যাপার নাই। এবং এই অকটেন আসলে আমাদের সরাসরি জাতীয় অর্থনীতির সাথে সম্পৃক্ত না, বরং ডিজেলের যে সংকট দেখা দিবে এটা আপনি কি করে বন্ধ করবেন? সেচের মেশিন বন্ধ রাখবেন এই সিজনে? তাহলে তো খাবারের দুর্ভিক্ষ হবে। আপনি কি মানে জিনিসপত্রের পরিবহন, অর্থাৎ আমাদের বাস, ট্রাক, গণপরিবহন বন্ধ রাখবেন? তাহলে তো সাপ্লাই চেন ব্রেক হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ফলে আমাদের আসলে এখন বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হবে। ওই বিকল্প জ্বালানির উৎস খোঁজার জায়গাটা ট্রাম্পের সঙ্গে চুক্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় বন্ধ করে দিয়ে গিয়েছেন। কারণ আমরা কার কাছ থেকে তেল গ্যাস কিনবো, এটা কেনার সময় কি তাদের মিত্র দেশ কিনা, এইগুলো এখন আমাদেরকে বিবেচনা করতে হবে। অতএব আমরা ডক্টর ইউনূস কর্তৃক সৃষ্ট একটি চাপের মধ্যে পড়ব, এবং এই যে ক্রাইসিসের মধ্যে আসলেই টের পাওয়া যায়
যে আপনাকে যে একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে এটা আসলে কতটুকু ঠিক বা ভুল। ধরেন আমি আপনাকে খুবই দামি একটা উলেন স্যুট কিনে দিলাম, এটা জি। এই যে ফাল্গুন ফাল্গুন মাস এবং চৈত্র মাস আসার আগ পর্যন্ত আপনি ভাববেন ওরে বাবা কত ভালো একটা স্যুট। এই স্যুট কিন্তু আপনি শীতের দিনে পরেছেন হয়তো 2 মাসে 2 দিন, কিন্তু এরপরে যখন গরম আসবে আপনি টের পাবেন যে আমি আপনাকে যেই পোশাক দিয়েছি এটা বাকি 10 মাস পরার মতো না। তো ইউনূস সাহেব ওইরকম একটা চুক্তি করে দিয়েছেন, করার সময় বলেছেন খুব দামি, খুব দারুণ দারুণ উলেন স্যুট, এটা বিশ্ববিখ্যাত আরমানির স্যুট। কিন্তু এটা যে আরমানি না, এটা যে হারমানির চুক্তি। উনি যে হার মেনেছেন এবং পুরা বাংলাদেশ জাতিকে হার মানিয়ে দিয়ে গিয়েছেন ওইখানে, এক ধরনের পরাজিতের চুক্তি। এটা এখন টের পাওয়া যাবে। আপনার নিশ্চয় মনে আছে আমাদের আরেকজন ওনার চেয়েও বড় খেলোয়াড় আছেন, তার নাম হচ্ছে বিডার চেয়ারম্যান। এই ভদ্রলোক বলেছেন যে ড্রিল বেবি ড্রিল একটা চুক্তি তিনি করেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, জ্বালানি অনুসন্ধান সংক্রান্ত। এবং ইউনূস সাহেবের সরকার পিটার হাসের যে এলএনজি সরবরাহকারী জ্বালানি কোম্পানি তার সঙ্গে একটা চুক্তি করেছেন। এখন বিশ্বব্যাপী গ্যাসের দাম বেড়ে যাওয়ার পরে আমি আশা করবো যে ওই চুক্তির দামেই হাস সাহেব আমাদেরকে গ্যাস দিবেন। না দিলে পরে আমি মনে করি যে ইউনূস সাহেবকে সিলিন্ডার হাতে পাঠানো দরকার, যাতে উনি গ্যাস নিয়ে আসেন কোনোখান থেকে। আমরা কম গ্যাস ব্যবহার করব, সেটা তো দাম বেড়ে গেলে এমনিই করব, কিন্তু মানুষের চুলা তো বন্ধ থাকবে না। বাংলাদেশের অধিকাংশ বাড়িতে হোটেলে এখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় এবং এই সিলিন্ডার গ্যাসটা কিন্তু আমদানিকৃত গ্যাস। অতএব এটা বললেই যে সম্ভব ব্যাপারটা সেটি নয়। মানুষ তো তার কার্যক্রম বন্ধ রাখলে পরে তো আমরা আরো বিপদে পড়বো। আমাদের এখন বিকল্প জ্বালানির সন্ধান করতে হবে, মানে জ্বালানির উৎসের সন্ধান করতে হবে আমরা কোত্থেকে আনতে পারি। কিন্তু ওই যে রাশিয়ার থেকে পারবেন না, চীনের থেকে পারবেন না, তাহলে কার কাছ থেকে পারবেন? কাতারের থেকে তো আনতেই পারবেন না, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। কাতার থেকে এই এলএনজি বাহিনী যে জাহাজ কেমনে আসবে, এইগুলি নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো আর কি। সেগুলোর জন্য এখন আমি মনে করি যে ইউনূস সাহেবের একজন জ্বালানি মন্ত্রী ছিলেন না, তাকে এবং ইউনূস সাহেবকে দুইজনকে এনে এখন সংসদে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তোমরা এনে দাও, চুক্তি যেহেতু তোমরা করেছো তোমরা এনে দাও। আর ইউনূস সাহেবের বাড়ির যে এই গ্যাস ট্যাস আছে ওগুলো যদি একটু কম খরচ করেন, উনি তো আবার ভিভিআইপি, উনি তো এখন সরকারি পাহারায় ঘুরে বেড়ান, উনি যাতে একটু কম গ্যাস খরচ করেন, কম বিদ্যুৎ জ্বালান, তাহলে আমরা বুঝতাম। আচ্ছা, ওনার এই ভিভিআইপি হওয়াটা আপনার কি কোনো ইয়ে আছে, মূল্যায়ন আছে, কোনো অবজারভেশন আছে? আমি মনে করি কাজটা উনি একটা অশ্লীল কাজ করেছেন, এটা এক ধরনের অশ্লীলতা। এটা যে শুধু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ক্ষমতাকে ব্যবহার করে নিজের সুবিধা নেওয়ার ওনার যে চেষ্টা, উনি তো শুরুর থেকে এটা করছেন। উনি কি কি রাষ্ট্রীয় এবং সরকারি সুবিধা নিয়েছেন সেটা তো একটা লিস্ট আছে বিরাট, বিজনেস স্ট্যান্ডার্ড এটা আবার ছেপেছে। জি। তো ওইটা দেখলে আপনি বুঝবেন যে উনি যাওয়ার আগেও এই লোভ সামলাতে পারেন নাই। এই আইনটা, যে আইনটা দিয়ে উনি 1 বছরের জন্য এই সুবিধা নিয়েছেন, এই আইনটা আসলে নাই। এই আইনটাকে উনি রিইনস্টেট করেছেন, এই 1 বছর সুবিধা দেওয়ার আইনটাকে বানিয়ে তারপরে সেটার অধীনে এই সুবিধাটা নিয়েছেন। এটা ছিল লতিফুর রহমানের সময়, ওই সময় ওই আইনের বলে লতিফুর রহমান এটা নিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইত্যাদি। তারপরে যখন 1-11 সরকারের পরে আওয়ামী লীগ ভোটে জিতে ক্ষমতায় আসলো, তারা কিন্তু এই আইনটা বাতিল করে দিয়েছিল এবং তারপরে তারা এটাকে 3 মাস করেছিল, তাও বিদায়ী প্রধানমন্ত্রী এবং আরো কিছু আহ, পদের ব্যাপারে। তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এদের ব্যাপারে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই যেহেতু বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ, সেই জন্য উপদেষ্টার কোনো সুবিধার কথা আইনের মধ্যে ছিল না। উনি প্রথমত প্রধান উপদেষ্টার সুবিধা এটা ঢুকিয়েছেন, তারপর আবার এটাকে 1 বছর পর্যন্ত বাড়ানোর যে আইন সেটাও করেছেন, করে নিজে ওইটা নিয়েছেন। উনি অরিজিনালি একটু, আমার মনে হয় ওই একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, এক রাজা খুব ক্ষমতাশালী, তো দুজন লোক আসলে সে বললো আপনাকে আমরা অদৃশ্য সুতার কাপড় তৈরি করে দিব। রাজা তাকে Right. অদৃশ্য সুতার কাপড় তৈরি করে দিবে এই কথা বলল, এবং ওই দুইজন বলল যে বুদ্ধিমান না হলে এই কাপড় কেউ দেখতে পাবে না, শুধু মেধাবীরাই দেখতে পাবে। এখন রাজা Right. ওই কাপড় পরেছে এবং ওনার মন্ত্রী মিনিস্টার যা আছে সবাই বলে আরে আপনার কাপড় এত সুন্দর, কারণ যদি না দেখে তাহলে তো মেধা নাই, মেধা না থাকলে তো চাকরি চলে যাবে। কিন্তু রাজা পোশাক ছাড়াই ঘুরে বেড়ায় আর কি। তো উনি শেষে যে কাণ্ডটা করেছেন, উনি এসএসএফ নিয়ে ঘুরবেন, কিন্তু উনি নিজের অবস্থা কিন্তু ওই রকম করেছেন, পোশাক ছাড়া ঘুরে বেড়ানো রাজার মতো। ওনার যে অন্তর্নিহিত চরিত্র সেটা প্রকাশিত হয়ে গিয়েছে। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে অনেকের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাঝখানে দেখলাম যে দুর্নীতি দমন কমিশনে প্রচুর অভিযোগ জমা পড়েছে এগুলো নিয়ে। আবার এর মধ্যে আজকে দেখলাম যে আমরা বিশেষ করে প্রথম আলো পত্রিকায় দেখলাম যে একাধিক উপদেষ্টা একাধিক রকম কথাবার্তা বলছেন। যেমন
ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব উনি একটা কলামের মতো লিখেছেন, নিজ নামে লিখেছেন, এবং উনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকার থেকে উনি নাকি সরে আসতে চেয়েছিলেন, এবং সেটা কবে সেটাও উনি উল্লেখ করেছেন। যখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো তখন নাকি উনি চেয়েছিলেন, তারপরে নাকি ডক্টর ইউনূস তাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করায় উনি থেকে গিয়েছেন। আবার আমাদের আসিফ নজরুল সাহেব উনি বলেছেন যে উনি নাকি সরকারে থাকা অবস্থায় আগে বা পরে জীবনে কখনো দুর্নীতি করেন নাই, উনি এটা বলেছেন, ওনার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রসঙ্গ করেছেন। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি তার নিজের বাবা বা স্ত্রীর ব্যাংক হিসেবে তথ্য প্রকাশ করছেন এবং বলছেন যে তার নাকি মোট জমা আছে মাত্র 15.5 লাখ টাকা। এই যে বিষয়গুলো আলোচনা এখন হচ্ছে, তারা অজুহাত দিচ্ছেন, আত্মপক্ষ সমর্থন করছেন, কি বলবেন আপনি এগুলো নিয়ে? একটা একটা করে বলি। জি। প্রথমত আপনি লক্ষ্য করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, নিরাপত্তার অনেক কিছু তোয়াক্কা না করে হেঁটে চলে যান অফিস থেকে ওসমানী মিলনায়তনে। আর আমাদের প্রধান উপদেষ্টা 2 দিনের আলী হোসেন বাদশাহ উনি 1 বছরের জন্য এসএসএফ নিয়েছেন। আপনি তাদের দুজনের ডিফারেন্স তো বুঝতে পারছেন, তাই জি। না? তো আমি বলবো যে যদি লন্ডন গিয়েছিলেন উনি একবার আমাদের এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, আমার মনে হয় এখন উনি একটু যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটু কোচিং নেন তাহলে একটু ভালো হইতো, যে কিভাবে হেঁটে হেঁটে অফিসে যাওয়া যায়, কিভাবে নিজের গাড়ি ব্যবহার করা যায়, কিভাবে না, এসএসএফ উনি তো থাকলেও। বয়স্ক মানুষ, উনি কিন্তু বয়স্ক মানুষ না, ওনার শারীরিক সক্ষমতাটাও তো আপনি দেখবেন। না, উনি শারীরিক সক্ষমতা তো 2 বছর আমরা দেখেছি উনি বেশ হাঁটাহাঁটি করছেন। হঠাৎ ওনার সক্ষমতা অক্ষমতা হয়ে যাবে এটা তো আমরা ভাবি না। উনি খুবই সক্ষম। আমরা দেখেছি ক্লিন্টন ফাউন্ডেশনের ডিনারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, দাঁড়িয়েছিলেন। উনি তো খুবই সক্ষম। এখনই আমেরিকা যেতে বললে উনি দেখবেন এখান থেকে হাঁটা দিবে আমেরিকাতে। আর একটা পদক পেলে উনি এখান থেকে হেঁটে চলে যাবে। আমি সরি যে ওনার প্রতি হয়তো পুরো সম্মান রেখে কথা বলতে পারছি না, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অনেক কুকীর্তি বের হয়ে আসবে, তো এই জন্য 2-1 জন উপদেষ্টা এখনই বলতে শুরু করেছেন, এবং সাখাওয়াত সাহেব এই জন্য আগেই বলতে শুরু করেছেন। কারণ এই অন্তর্বর্তী সরকারেরও তো দোসর এটা চালু হবে, দোসর শব্দটা তারা চালু করেছিলেন না। এখন এই জি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা এইসব কুকীর্তি দেখে চুপ করেছিলেন, এরা তো এনেবলার, এরা তো দোসর, এটা বলবে না একটা পক্ষ, বলবে কিন্তু। খারাপ কথা চালু করলে তখন 2 দিক থেকে এটা চালু হয়। তো ওনারা এই দোষরত্ব কাটানোর জন্য বলছেন যে কেন সরে আসতে চেয়েছিলাম, আর কেন সরে আসতে চেয়েছিলাম, সরে আসার কারণ থাকলে সরে আসবেন। আর যদি সরে আসার কারণ না থাকে তাহলে সরে আসবেন না। আপনি সরে আসেন নাই যেহেতু, তাহলে ধরে নিতে হবে যে সরে আসার জন্য যথেষ্ট কারণ ছিল না। কারণ থাকলে তো উনি সরতেনি, তাই না? এবং জি। আমার ধারণা যে যেসব কারণ উনি বলেছেন বা যেসব কারণ দেখিয়েছেন সেগুলোর চাইতে ওনার থাকার পক্ষে আরো বেশি কারণ ছিল। তাহলে কেন আমি থেকে গেলাম এটা একটা লেখা লিখতে হবে। ছোটবেলা আমি একটা বই পড়েছিলাম, ইরানের শাহের সম্ভবত দ্বিতীয় স্ত্রী শাহজাদি ফারাহ দিবা, এই হুম। ভদ্রমহিলা একটা বই লিখেছিলেন যেটার বাংলা অনুবাদের নাম ছিল যখন আমি রানী ছিলাম। আচ্ছা। তো ওনাদের এরকম একটা লিখতে হবে, যখন আমি উপদেষ্টা ছিলাম, উপদেষ্টাই থেকেছি, কেন আসি নাই, তো কেন ছাড়ি নাই এইটা বরং লেখা উচিত। কেন ছাড়তে চেয়েছিলাম এটা বলে তো লাভ নাই, কারণ উনি ছাড়েন নাই। যে ছেড়েছে সে লিখতে পারে কেন ছেড়ে দিয়েছি। যেমন যে রানী নাই, রানী নাই অবস্থায় লিখেছে যখন আমি রানী ছিলাম, তো উনি বলতে পারতো যখন আমি উপদেষ্টা ছিলাম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এটা তো উনি করে নাই। অতএব ওনার এই ছেড়ে দেওয়ার ইত্তাকার কারণের কথা শুনতে তো রাজি না আমরা। মানে জি। ব্যাপারটা কিরকম আরো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় আর কি, যে আমি একটা ইনজেকশন নিতে চেয়েছিলাম কিন্তু নেই নাই, তো নেন জি। নাই। এখন আপনার ফোড়া আরো বড় হয়েছে না ছোট হয়েছে এটা জেনে তো আমার কোনো লাভ নাই। ইনজেকশন দিতে বলেছে আপনি নেন নাই, আপনার দরকার ছিল আপনি নেন নাই। তো ওরকম আপনার ছেড়ে দেওয়ার দরকার থাকলে ছাড়তেন, ছাড়েন নাই কেন? এইটার আর কোনো দ্বিতীয় কোনো বক্তব্য নাই। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন এরপরে, ওইটা তো আমি কথা বলতে বলতে প্রায় ভুলেই গেলাম মনে হয়। ও, এই দুর্নীতি। আসিফ নজরুলের কথা, হ্যাঁ, আসিফ আসিফ নজরুল ভাই, এবং আসিফ আসিফ ভাই খুবই মাহমুদ। আবেগী মানুষ। আমার কাছে সবসময় মনে হয় যে আসিফ ভাই লেখক তো, আমি ওনাকে ভাই মনে করি এবং আমি তাকে খুবই মানে পছন্দ করি, যেমন আপনাকে আমি পছন্দ করি। পছন্দ করলে একটু বায়াস থাকে, অতএব আমি এটা স্বীকার করি নাই যে ওনার প্রতি আমার একটু বায়াস আছে। কিন্তু এই এই বায়াসটা থাকবে, উনি যদি এখন দুর্নীতি ধরাও পড়ে ধরেন, আমি তারপর ওনার প্রতি একটা বায়াস থাকবে, এটা থেকে যাবে। এটা মানবিক একটা ত্রুটি মানুষের থাকে। জি। তো এরকম ভাই হিসেবে আমার তো একটু তার প্রতি পক্ষপাত থাকবে। তবে উনি খুব আবেগী মানুষ। আবেগের জন্য ওনার যেটা হয়, উনি একটা কথা বলে কিছুক্ষণ পর ওটা মনে না রেখে আবার আবেগের জন্য আরেকটা কথা বলে ফেলেন। যেমন উনি একবার বলেছেন যে আমি আমাদের সরকারি সিদ্ধান্ত নিয়েছে আমরা ক্রিকেট খেলবো না। আবার বলেছেন এটা তো সরকারের সিদ্ধান্ত না, এটা বোর্ডের সিদ্ধান্ত। মানে যখন ওনার আবেগ যেই জায়গাতে থাকে উনি আবেগী ভাবে বলে ফেলেন, কারণ উনি আসলে প্রকৃতপক্ষে লেখক এবং শিক্ষক।
ওনার যে উপদেষ্টার দায়িত্ব নেওয়াটা আমার মনে হয় এটাই প্রথমে ওনার ঠিক হয় নাই, উনি না নিলে ভালো করতো। জি। উনি যদি আগের আর মতো টক শোতে যেত ভালো হতো। জি তারপরে ধরেন দুর্নীতি, দুর্নীতি আসলে শুধুমাত্র আর্থিক দুর্নীতি না, দুর্নীতি কিন্তু এটাও দুর্নীতি। এই যে যখন আপনি বললেন যে সরকার সিদ্ধান্ত আমরা যাব না, আবার একটু পরে বললেন যে না এটা তো সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং খেলোয়াড়রা, আবার খেলোয়াড়রা বলছে আমরা এটা নেই নাই, তাহলে এখানে একটা দুর্নীতি হলো না, কিন্তু আমি আমি আরো যদিও। একটা দুর্নীতি একটু আপনাকে বলি। আপনি জানেন যে আমরা সবসময় না, দেখি। আমি আমি ওখানে যাচ্ছি, আপনি বলার আগেই হয়তো যেতে পারি, আপনি বলবেন। প্লিজ বলেন। সেটা হচ্ছে যে বলেন। আমাদের উনি শুরুতে এসে বলেছিলেন যে ভুয়া মামলা হয়েছে এবং ভুয়া মামলাগুলি সরকারের কাছে খুবই একটা খারাপ ব্যাপার, মানে সরকারের জন্য একটা চাপ। কিন্তু উনি যেটা করেছেন ওনার সময় সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে দায়েরকৃত ভুয়া মামলাগুলি সরিয়ে নিয়েছেন, কিন্তু নিজেদের আমলে অসংখ্য ভুয়া মামলা হতে দিয়েছেন। তাহলে কি হলো? তাহলে হলো যে আওয়ামী লীগের ভুয়া মামলাগুলি ভুয়া আর ওনাদের ভুয়া মামলাগুলি ঠিক। তাহলে উনি নিজেই ভুয়া মামলাকে উৎসাহ দিয়েছেন, এইটা একটা দুর্নীতি। উনি ভুয়া মামলা প্রত্যাহার করার জন্য ওনার মন্ত্রণালয়কে ব্যবহার করেন নাই, একটা আইন মানে একটা কেসকে উনি আসলে রিভিউ করেন নাই। তারপরে কি করেছেন, আনিস আলমগীরের মতো একজন সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে মামলা দিয়ে আটক করা হয়েছে এবং সেইখানে ওনার নিজের আত্মীয় আছেন ওই মামলার মানে আরো আসামিদের মধ্যে। জি। হ্যাঁ, ওনার নিজের আত্মীয় আছেন, যে আত্মীয়ের সঙ্গে ভুয়া ছবি ছাড়া হয়েছিল আমার, আপনার এবং আনিস আলমগীরের। আপনার মনে আছে আমরা বাড়িতে জি, খাওয়া দাওয়া মনে করে আছে। একটু দই মনে খাচ্ছি, আছে। সামনে ওই আমাদেরই বোন তার ছবিটা বসিয়ে দিয়ে একটা ভুয়া ছবি ছেড়ে দিল ওই ইলিয়াস গং। তো ছেড়ে জি। দিয়ে এক ধরনের আমাদেরকে হ্যারাস করলো। উনি সেগুলোর প্রতিও কোনো ব্যবস্থা নেন নাই। এই যে মানুষ হ্যারাসড হচ্ছে উনি একটা বক্তৃতাও দেন নাই, বলেন নাই, এগুলিকে উৎসাহ দিয়েছেন। এবং তারপরে যেটা উনি করেছেন, আনিস আলমগীরকে ওনারই ওই সময়ে ওই ভুয়া মামলা দিয়ে কিন্তু গ্রেপ্তার করা হলো এবং তারপরে জামিন হলো। সেই জামিন অগ্রাহ্য করে দুদক থেকে আরেকটা মামলা দেওয়া হলো। এটা জামিন অযোগ্য না হলেও হতো, এটাকে এটার জামিনও তারা দিতে বলতে পারতেন, কিন্তু সেই জামিনটা কন্টেস্ট করে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। এগুলা কিন্তু আমরা বুঝি যেগুলা কিভাবে হয়। অতএব এই ব্যাপারগুলিকে উনি অ্যালাউ করেছেন। তো যিনি একদিকে আওয়ামী লীগের ভুয়া মামলাকে ভুয়া বলেন, আবার নিজের সময় ভুয়া মামলা হতে দেন এবং সেই ভুয়া মামলায় সজ্জন ব্যক্তি যাকে তিনি চেনেন জানেন, যার সম্পর্কে তার ধারণা আছে, এদেরকেও বন্দী হতে দেন, তখন আসলে বলতে হবে যে আর্থিক দুর্নীতি না থাকলেও কার্যক্রমের মধ্যে এক ধরনের দুর্নীতিগ্রস্ত অবস্থা তার মন্ত্রণালয়েরও ছিল, তারও ছিল। এবং সাব রেজিস্ট্রারদের বদলি, এটা নিয়ে বিশাল আপত্তি রয়েছে। আমি মনে করি যে সাব রেজিস্ট্রারদেরকে যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে বলা হয় যে তারা কে কত টাকা ঘুষ দিয়েছিল তার মন্ত্রণালয়ে, তাহলে উনি নিজে না নিলেও ওনার মন্ত্রণালয়ে ঘুষের আদান প্রদান হয়েছে কিনা এটা বের হয়ে আসতো। যেমন আমি অনেক মানুষের কাছে মৌখিকভাবে শুনেছি যে উপদেষ্টারা সৎ থাকলেও তাদের মন্ত্রণালয়ের অন্যান্য ব্যক্তিরা সৎ ছিলেন না এবং তারা ঘুষ খেয়েছেন। যেমন এই অন্তর্বর্তী সরকারের এই স্বাস্থ্য উপদেষ্টা ঘুষের দায়ে তার দুই ব্যক্তিগত ভৃত্য সম সহকারী যাদেরকে নিয়োগ করেছিলেন ক্ষমতার জোরে, এদেরকে সরিয়ে দিতে হয়েছিল। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেক্রেটারিকেও সরাতে হয়েছে, ফায়েজ আহমেদ তাইয়েবের সেক্রেটারিকে সরাতে হয়েছে। অতএব দুর্নীতি হয় নাই এই কথা তো বলতে পারবেন না, উনি নিজে করেন নাই, আমি এটা মানি। ওই যে আমি বললাম বায়াস, আমি মনে করি যে উনি দুর্নীতি করেন নাই। আহ যতক্ষণ পর্যন্ত একেবারে প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করতেই থাকবো যে উনি কোনো দুর্নীতি করেন নাই। কিন্তু ওনার ওইখানে দুর্নীতি হয়েছে কিনা এইটা কি উনি বলতে পারবেন? যদি উনি বলতে পারেন যে না ওনার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই, অশুভ প্রভাব বিস্তার করা হয় নাই, প্রভাব বিস্তার করে মানুষকে জেল গেটে ধরে নিয়ে আবার ভরে দেওয়া হয় নাই। যেমন আমাদের একজন শিক্ষক ডাক্তার আজিজ, তিনি শত শত পেডিয়াট্রিক সার্জন তৈরি করেছেন। শিক্ষক হিসেবে উনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং নিজের পয়সায় রাজনীতি করতেন। উনি চাঁদাবাজ না, উনি কখনো আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুবিধা নেন নাই। উল্টা ওনার জীবনে একটা শখ আর কি, উনি এমপি হবে, জীবনে খুব শখ ছিল স্বাস্থ্যমন্ত্রী হবে। এগুলো আমরা জানি, কারণ শিক্ষক তো আমাদের। তো সেই আজিজ ভাইকে জেল গেট থেকে বের হওয়ার ও, পরে এরশাদ আমলের স্বাস্থ্যমন্ত্রী। না না, উনি এরশাদ আমলে, আমাদের হ্যাঁ, উনি এরশাদ আমলের। উনি এমপি ছিল। উনি এরশাদ আমলের স্বাস্থ্যমন্ত্রী ছিল, আজিজ সাহেব, এম এ আজিজ। এটা আমি জানি না উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কিনা, কিন্তু আমাদের শিক্ষক না, মনে হয় ওই সময় ওনার ইয়াং থাকার কথা। আজিজ ভাই, উনি আমরা সব আজিজ ভাই ডাকি, সজ্জন ব্যক্তি। উনি জামিন পেয়ে বের হয়ে আসার পরে কোনো মামলা ছাড়া ওনাকে লোকজন মব করে ধরে আবার জেল গেটে নিয়ে বললো, থানায় নিয়ে বললো আটক করতে হবে, এবং তাকে আটক করা হলো এবং তাকে আটক করে ঢুকিয়ে দেওয়া হইলো। এবং আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওইখানে ঘুষের লেনদেন, টাকার লেনদেন হয়েছে এবং টাকার লেনদেন করে তাকে বের করে আনার একটা বিষয় হয়েছে।
অতএব এই যে টাকার লেনদেন হয়েছে এটা তো হয়েছে, পরিষ্কার হয়েছে, এটা আমি নিজেই বলতে পারি। এবং আপনি আজিজ সাহেবকে যদি এখন যোগাযোগ করেন, ওনার পরিবার বলতে পারবে যে ওনার এখানে টাকার লেনদেন হয়েছে কিনা। তো এই যে চাঁদাবাজির মতো জেল গেটের বাইরে কোনো মামলা ছাড়া ধরে নিয়ে আবার ঢুকিয়ে দিয়ে টাকার জি লেনদেন, মাইক্রোবাস কেড়ে নেওয়া, মানে মাইক্রোবাস মানে ওই যে এই যে ভ্যান যেগুলি আছে, যেগুলিতে এখন জি ধনী মানুষেরা চড়ে, সার্জিস হাসনাত এরা যে ভ্যানগুলিতে চড়ে, এরকম ভ্যান ওনার ছিল নিজের পয়সায় কিনা। সেটার এখন ঠিকানা কি কার কাছে আছে খুঁজেন, তাহলে বেরোয় আসবে। অতএব দুর্নীতি হয় নাই এই কথা বলতে পারবেন না। যে দুর্নীতি যে হয়েছে এটা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, ছিলাম 14 হয়েছি 13, তার মানে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। অতএব ওনার মন্ত্রণালয়ে না হলেও অন্যান্য মন্ত্রণালয়ে হয়েছে। আইনমন্ত্রী হিসেবে সেই সব মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধ করার একটা দায়িত্ব তো ওনার ছিল। উনি তো ওনার কোনো উপদেষ্টা মন্ডলীকে কাউকে বলেন নাই যে আপনার এলাকায় দুর্নীতি হয় বন্ধ করেন, এটা তো ওনার বলা দরকার ছিল। অতএব আমি মনে করি আমার ভাই হিসেবে উনি দুর্নীতি করেন নাই, কিন্তু উনি দুর্নীতিতে বাধা দিতে পারেন নাই, এবং ওনার মন্ত্রণালয়ের বহু অন্যায় সিদ্ধান্তকে উনি সমর্থন জি করেছেন। যে আমি এখন শেষ প্রশ্নটাতে আসছি। আমরা আজকে দেখলাম যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং বিশেষ অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হবে। তো আমরা এরকম ঘোষণা কিন্তু এর আগে বহুবার বহু সরকারের আমলে শুনেছি। আমরা হাসিনা সরকারের আমলে দেখেছি ওনারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করে বৌদিকে এমপি বানান, বৌদির ওয়াইফকে এমপি বানান। বদি জামিন পেয়ে গেছে, আপনি লক্ষ্য করেছেন? আনিস আলমগীর জামিন পায় না, বদি জামিন পেয়ে গেছে। বৌদি জামিন পেয়ে গেছে। হ্যাঁ, সেগুলি বলছি। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা, এই ঘোষণা, এই নতুন সরকারের এই ঘোষণার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী হতে পারছেন? আমি আশাবাদী না। কারণ সব সরকার এটা এসে বলে কি করে জানেন? বিরোধীদেরকে মামলা দিয়ে ঢুকানোর জন্য এই অভিযান চালায়। আমি আশাবাদী হব তখন যদি আমি দেখি, উনি আমার খুব প্রিয় মানুষ, সালাউদ্দিন ভাই আমার খুবই প্রিয়। সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমি যেটা প্রত্যাশা করি সেটা বলতে পারি, যে ওই আন্দোলন বা এই সংগ্রামের কথা বিবেচনায় রেখে উনি যেটা করতে পারেন, ওনার নিজের সংগ্রামী জীবনের কথা বিবেচনায় রেখে পরিবর্তনটা আনতে পারেন। সত্যি সত্যি যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, মাদক বিরোধী মানে মাদক ব্যবসায়ী, এদেরকে উনি আহ ধরে আনার জন্য এটাকে যদি ব্যবহার করতে পারেন, তাহলে সরকারেরও সুনাম বাড়বে, ওনার সুনাম বাড়বে, এবং আমরা আশাবাদী হতে পারবো। যতক্ষণ পর্যন্ত অভিযান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটাই বিশ্বাস করবো যে সরকার, অতীতের সরকারগুলি যা করেছে এই সরকারও সেটাই হয়তো করতে যাচ্ছে। এটা কাজের মধ্যে দিয়ে এটা ভুল প্রমাণ করতে হবে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অ্যাকাউন্ট নিয়ে আমি বলি, সে একটা অ্যাকাউন্টের হিসাব দিয়েছে যেখানে 85 লাখ টাকা লেনদেন হয়েছে। উপদেষ্টাদের বেতন কত আমি জানি না, তার আয়ের উৎস কি সেটাও আমি জানি না। 85 লাখ টাকা লেনদেন হওয়া মানে এটা আসলে বেশ বড় একটা লেনদেন। জমা হয়েছে 85 লাখ, উত্তোলন হয়েছে কত লাখ, রয়েছে 9 লাখ, এরকম একটা হিসাব উনি দিয়েছেন। 85 লক্ষ টাকা 18 মাসে যদি ঢুকতে হয় একটা অ্যাকাউন্টে, এবং অ্যাকাউন্টটা খোলার তারিখ দেখলে আপনি দেখবেন একটু পরেই খোলা হয়েছে, ওই অ্যাকাউন্টটার বয়স আসলে কম, 18 মাস না। যদি তাই হয়ে থাকে তাহলে একটা, বা হয়তো 2 বছরই ধরে, 2 বছরে 85 লাখ টাকা একটা অ্যাকাউন্টে ঢুকা মানে প্রতি বছর অন্তত 42,50,50,50 টাকা করে ঢুকা। 42,50,50 টাকা প্রতি বছর ঢুকতে গেলে 12 মাসে অন্তত 3.5 লক্ষ টাকার বেশি আয় করতে হবে প্রতি মাসে। উপদেষ্টাদের বেতন ভাতা কি 3.5 লক্ষ টাকা? ওনাকে তাহলে এটা বলতে হবে যদি এই হয়, 85 লাখ টাকা করতে যদি এসেছে। হয়ও, তো উনি কি উনি পুরো টাকাটা রেখেছেন? যদি পুরো টাকা না, উনি রেখে থাকেন তাহলে না, ওয়েস্ট ওনার ওনার ইন্ডিজের টাকা মাধ্যমে হয়তো খাইতেন অ্যাকাউন্টে কি? গিয়েছে, ওনার টাকা হয়তো অ্যাকাউন্টে গিয়েছে, উনি তো তুলে না নিয়েছেন, না, খরচ করে ফেলেছেন। আমার কথা হলো যদি উনি পুরো বেতনের টাকাটা ওখানে ঢুকিয়ে থাকেন তাহলে উনি ওয়েস্ট ইন্ডিজে যে নিয়মিত খাইতেন না, ওইটা তো সেই তুলে টাকাটা খরচ কোথায় করেছে। আছে? না, তুলে খরচ করেছে, 73 লাখ টাকা খরচ করেছে। আচ্ছা, ওখান 85 লাখ থেকে খরচ। ঢুকেছে, 73 লাখ তুলে নিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা আচ্ছা, অন্যখানে, প্রতি মাসে 3.5 লক্ষ টাকা আয় করার মতো কোনো কাজ কি উনি করেছিলেন কিনা, বা এই টাকাটা তাহলে কোত্থেকে এলো, এটাও ওনাকে বলতে হবে। শুধু হিসাব দিয়ে দিলে হবে না, এটা বলতে হবে। কারণ আনিস আলমগীরকে যে মামলাটা আটক করা হয়েছে এটা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত টাকা। জি তো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে এটার ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যাটা ওনার দেওয়া উচিত। ওনার এটা কি জ্ঞাত আয় থেকে এসেছে, নাকি 85 লক্ষ টাকা কি অন্য কোনোখান থেকে এসেছে, কোত্থেকে এসেছে, এটা বলতে হবে। কারণ উপদেষ্টাদের বেতন তো সম্ভবত 2 লক্ষ টাকার বেশি না, সব না, মিলালেও। আমি যতদূর জানি 1 লক্ষ টাকার মতো। উপদেষ্টাদের বেতন, মন্ত্রী পদমর্যাদার বেতন 1,07,000 টাকার মতো, 6-7 হাজার হ্যাঁ, টাকার মতো। হ্যাঁ, আর বাকি যেটা পান ওটা তো আর টাকা পান না, ওটা তো বাসা টাসা, গাড়ি, সুবিধা ওটা সুবিধা। তো ক্যাশ না, ওটা সুবিধা, হ্যাঁ, রাইট। সুবিধা। তাহলে সেই হিসেবে উপদেষ্টা হিসেবে উনি 24 মাসে পাওয়ার কথা 24 লক্ষ টাকার কিছু বেশি, ধরেন 30 লক্ষ টাকা। কিন্তু ওনার রাইট। এখানে তো 85 লক্ষ টাকা এসেছে, জমা হয়েছে 85 লক্ষ টাকা।
তাহলে ওনা বলতে হবে বাকি টাকা কোত্থেকে এসেছে। আমি মনে করি না, আমি ওনাকেও দুর্নীতিগ্রস্ত মনে করি না, আমি কিন্তু কাউকে দুর্নীতিগ্রস্ত মনে করি না মাসুদ ভাই। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যখন অভিযোগ আসবে এটা কার বিরুদ্ধে আসে, আসে যে এরকম পাবলিক অফিস মেনটেন করে। আমার আপনার তো এই দায় নাই, আমরা তো পাবলিকের টাকা নিয়ে নাড়াচাড়া করি না। কিন্তু যখন আপনি বা আপনি বা যে কেউ পাবলিক অফিসের টাকা ধরবে তখন কিন্তু তাকে এই হিসাবটা দিতে হবে। এটাই হচ্ছে সংস্কারের কথা যেটা ওনারা বলেছেন। এই এই ইউনূস সাহেবের যে সরকার বারবার বলেছেন না যে এটাই সংস্কার, হিসাব দিতে হবে। নিজেরা অবশ্য দেয় নাই, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। নিজেরা খুবই একটা দায় সারা বাজে ধরনের একটা হিসাব দিয়েছেন। এই হিসাব উনি বুঝে আর আল্লাহ বুঝেন, আর কেউ বুঝে না। তো আমি শেষ করব, শেষ করার আগে একটা ছোট্ট ঘটনার কথা আপনাকে একটু স্মরণ করে দিচ্ছি, যদি আপনি শুনে থাকেন, জেনে থাকেন, তাহলে একটা মন্তব্য করুন। সেই ঘটনাটা হলো, দুদিন আগে আমরা দেখেছিলাম যে গুলশানের এদিকে, গুলশানের যিনি পুলিশের ডিসি ছিলেন, উনি বিভিন্ন গাড়িগুলির কাগজপত্র চেক করছিলেন। এক ভদ্রলোকের গাড়িতে কাগজ ছিল না, তখন উনি একজনকে ফোনটা ধরিয়ে দিলেন। ফোনের অপর প্রান্ত থেকে একজন বললেন এই যে আপনার নাম কি বলেন, আপনাকে আমি দেখে নেব, অমুক করবো তমুক করবো। এবং আপনার তার দেখা গেল তার ওই হুমকি টেলিফোনের, সেই হুমকির পরের দিনই ওই ডিসি সাহেব ওখান থেকে বদলি হয়ে গেলেন। তো এই যে যিনি দেখে নিবেন বললেন, তার ব্যাচ নাম্বার জানতে চাইলেন, এবং তারপরে তিনি যে, হয় কাকতালীয় হতে পারে আমি জানি না, কিন্তু ওই ডিসি বদলিও হয়ে গেলেন। এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লেগেছে? আমি সম্ভবত এই ভদ্রলোককে দিয়ে একবার নিজেও আটক হয়েছিলাম, মানে উনি আমার গাড়ি কোথায় পার্ক করেছে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। এবং আমার মনে আছে সম্ভবত ওনার ব্যাজে এই নামটা লেখা ছিল, আমি দেখেছিলাম। আমি কিন্তু ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি আসলে অল্প সময়ের জন্য গাড়িটা এখানে রেখেছি। উনি সেটা বুঝতে পেরেছিলেন যে আসলে আমি পার্কিং করি নাই, এবং তারপরে আমাকে যেতে দিয়েছিলেন। আহ উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেন আমার গাড়িটা এখানে পার্ক করা, বা আমি কেন থামিয়েছি। তো যতদূর মনে হয় এই ভদ্রলোকের সাথে আমার একবার দেখা হয়েছে। আমি ভিডিওটা দেখেছি, ভিডিওটা দেখে আমি খুব দুঃখিত হয়েছে এই কারণে যে কেউ যদি গাড়ি আটক করে এবং সে যদি আইনগতভাবে সত্যি ভুল করে থাকে তাহলে সে রিকোয়েস্ট করতে পারে, সে তার কারণটা ব্যাখ্যা করতে পারে, কিন্তু সে এই ধমক দিতে পারে না যে আপনার নাম কি, আমি আপনাকে দেখে নেব। কারণ এটা তো আইনের শাসন হলো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনিও অঙ্গীকারাবদ্ধ যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে আইন প্রযুক্ত করার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করেন এবং তাকে এইভাবে ফোনে ধমক দিয়ে এই নাম, ব্যাজ নাম্বার এসব জিজ্ঞেস করে তারপর যদি পরের দিনই তিনি ট্রান্সফার হন, তাহলে কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেই প্রশ্নটা উঠেছে। এবং এই প্রশ্নের আসলে যথাযথ ব্যাখ্যা দেওয়া সম্ভব না। কারণ কেন তিনি পরের দিনে ওইখান থেকে সরে যাবেন, কি কারণে? এর আরো 7 দিন পরে সরতে পারতেন। আর যে ভদ্রলোক কথা বলেছিলেন তার সাথে ফোনে, তার পরিচয়টা কিন্তু গোপনই থেকে গেল। আমাদের বরং জানা উচিত কারা এই ব্যক্তি যারা ফোনে এইভাবে মানুষজনকে, আহ, পুলিশকে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, ব্যাজ নাম্বার কি। এইখানে কিন্তু আমি যতদূর বুঝি যে ওইখানেও এক ধরনের ঔচিত্য বোধের অভাব ছিল। এইভাবে কথা বললে পুলিশকে মানুষ কেন সম্মান করবে, সাধারণ মানুষ কেন পুলিশকে গুরুত্ব দিবে? পুলিশকে তার ঋত মনোবল ফিরিয়ে দেওয়া, পুলিশকে তার কাজ স্বাধীনভাবে করতে দেওয়া, পুলিশের কাজে হস্তক্ষেপ না করা, এগুলাই তো আমরা আশা করছি তারেক রহমানের নতুন সরকারের কাছে। কারণ তিনি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি নিজে সেগুলো করে দেখাচ্ছেন। একজন প্রধানমন্ত্রী বড় চেয়ার সরিয়ে ছোট চেয়ার আনেন, উনি অন্যকে চেয়ার নিজের হাতে এগিয়ে দেন। একজন আলেমকে আমি দেখলাম উনি চেয়ারটা এগিয়ে দিচ্ছেন। আর সেইখানে রাস্তায় দাঁড়িয়ে কোন একজন ক্ষমতাবান ব্যক্তি পুলিশের নাম, ব্যাজ নাম্বার জিজ্ঞেস করার পরের দিন সে ট্রান্সফার হয়ে যায়। এই ট্রান্সফারের বিষয়টা তো একেবারেই আমি মনে করি না যে ঠিক। যদি ওই মামলাটি প্রত্যাহার করাতে হয় অথবা যদি আহ, তাকে ছেড়ে দিতে হয়, সেটা তো এত ক্ষমতাবান লোক, উনি এটা করাতেই পারেন। কিন্তু এই ভদ্রলোক তো আরো বহু লোককে, যাদেরকে উনি চিনে না, মানে এই ফোনকারী ব্যক্তি, ওনার সাথে তো সবার পরিচয় নাই, যেমন আমার নাই, আপনার নাই। তাহলে আমরা যদি আইন ভঙ্গ করি তখন তো উনি ফোন করবে না, তাহলে আমাদেরকে এই ডিসি সাহেব তো ধরতে পারে, তাই না? উনি তো এই তার লোকটাকেও। মানে আপনি বলতে চাচ্ছেন যে, যে ভদ্রলোক ফোনের অপর প্রান্ত থেকে দেখে নেওয়ার হুমকি দিলেন, তাকে দেখার আপনার খুব ইচ্ছা? আমার খুব ইচ্ছা, কারণ আমি তো ওনার বন্ধু না, তাহলে আমি ওনার ফোন করব কোনোদিন, বলবো। কারণ আর সাধারণ লোকেরা যখন এই রৌনক সাহেবকে দিয়ে, রৌনকই মনে হয় নাম ছিল, রৌনক সাহেবকে দিয়ে শাস্তি পেয়েছেন, শুধু এই লোকটাকে চিনে না বলে তারা শাস্তি পাবেন। আর আরে, এই আরেকটা লোক তাকে চিনে দেখে রৌনক সাহেবই ট্রান্সফার হয়ে যাবেন, তাই না? তো এটা কেন হবে? এই জন্য আমি এই লোকটাকে দেখতে চাই, উনি এত ক্ষমতাবান,
উনি মাননীয় প্রধানমন্ত্রী যে আইনের শাসন সেটা প্রতিষ্ঠা করার জন্য এত গুরুত্ব দিয়ে উনি কাজটা করছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন, একদম নিয়ে উনি আইনটা প্রতিষ্ঠা করেছেন। তো এই লোকটাকে আমার খুব দেখতে ইচ্ছা করে। আইনে নিজের হাতেও না, শুধু নিজের ফোনে তুলে নিয়েছেন, নিজের কণ্ঠে তুলে নিয়েছেন। তো এই যে এবং একজন, পেরেছেন, হ্যাঁ, এবং পেরেছেন, এবং পেরেছেন, আমার ধরে নিচ্ছে পেরেছেন, পেরেছেন, সফল। ধরে নিচ্ছে পেরেছেন। তো এই ভদ্রলোককে আমার খুবই দেখার ইচ্ছা। আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই যে উনি নিজের হাতে আইন, নিজের ফোনে আইন, নিজের কণ্ঠে আইনকে তুলে নিয়ে উনি যে আইনকে এত চমৎকার ভাবে মানে প্রতিষ্ঠা করছেন, আমি ওনাকে দেখার আমার খুব ইচ্ছা আছে। আমার কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি শুধু জি, একবার জি, জি। দেখতে চাই। কারণ এমন মানুষদেরকে তো আমাদের দেখতে হবে, এমন মানুষদেরকে তো আমাদের সম্মান শ্রদ্ধা করতে হবে, তাই না? পুলিশের আবার পুলিশের কি সম্মান বুঝেন না? এদেরকে তো আমার সম্মান করতে অনেক হবে, যারা ধন্যবাদ, কিনা পুলিশকেও অনেক ধন্যবাদ জনাব সোজা আব্দুল করে নূর দিতে তুষার। পারে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, জনাব আব্দুল নূর তুষারের কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উনি সবাইকে ছাড় দিচ্ছেন, সবাইকে শ্রদ্ধা করছেন, এবং সবাইকে এক নজর দেখতে চাচ্ছেন। আমার ধারণা, মানুষ সবসময় তার সব মনের ইচ্ছা পূরণ হয় না, জীবনটাই এরকম। এবং আমার ধারণা এই ইচ্ছা মানে পূরণ হবে না হয়তোবা, এবং এই মানে পূরণ না হওয়া ইচ্ছা নিয়ে হয়তো নাকি শেষ করতে হবে। প্রিয় দর্শক, আমরাও শেষ করছি। আমরা খুব খুশি হব যদি যদি ওই পাওয়ারফুল ভদ্রলোক নিজের পরিচয়টা আমাদেরকে প্রকাশ করেন। আমরা ওনার নাম্বারটা রাখবো, প্রয়োজনে বিপদ আপদে পড়লে ওনাকে ফোন করবো এবং বিপদ থেকে উদ্ধার পাবো। এবং তুষার ভাই মনে করেন উনি আইনটা ওনার হাতে তুলে নিয়েছেন। প্রিয় দর্শক, হ্যাঁ, এখন এই হাতে, পর্যন্ত। ফোনে, কণ্ঠে, সবখানে উনি তো আইনের প্রযুক্তকারী, তাই না? জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, দীর্ঘক্ষণ আমাদের কথা শুনলেন যারা। আবার কথা হবে। আল্লাহ হাফিজ।